আজকে আমি তোমাদের সামনে একটা ভৌতিক গল্প পরিবেশন করতে চলেছি। এগুলির বিভিন্ন অধ্যায় রয়েছে, সর্বসাকুল্যে 9টি অধ্যায়। তোমরা প্রত্যেকটি অধ্যায় মন দিয়ে শোনো, শুনে আমাকে জানিও তোমাদের এই গল্পগুলো কেমন লাগছে। আর আরও এই ধরনের গল্প শুনতে প্লিজ তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমার আজকের গল্প হলো ভৌতিক অমনিবাস 2য় খণ্ড থেকে জীবন্ত কঙ্কাল। বইয়ের লেখক মানবেন্দ্র পাল। আমার আজকের অধ্যায়টি হলো চাঞ্চল্যকর খবর। আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায়। রংপো থেকে আসা অম্বুজ লাহিড়িকে সব ঘটনা খুলে বললাম। তিনি আমার স্ত্রীর সাথেও বেশ কিছু কথাবার্তা বললেন। দেশের বাড়িতে যেসব ঘটনা ঘটেছিল সেই সব কথা শুনলেন। রাজু সুব্বা নামে যে ছেলেটিকে আনা হয়েছিল নেপাল থেকে বাড়ির কাজকর্মের জন্য, তার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করলেন। তার চেহারার বর্ণনা জানতে চাইলেন। তন্ত্রমন্ত্রের বিভিন্ন নিয়মাবলী আলোচনা করতে করতে তিনি একটু চিন্তিতও হয়ে পড়েছিলেন। তারপর হঠাৎ করে যাবার সময় আমার স্ত্রীর একটা কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং কিছু বলতে গিয়েও না বলে চলে গেলেন। তারপর এবার আজকের 2য় পর্ব, চাঞ্চল্যকর খবর। 2 দিন পরে সকালবেলায় প্রণবেশ এসেছে। আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছেই। আমার স্ত্রী 2 স্লাইস করে এগ টোস্ট আর চা দিয়ে নিজেও বসেছে। নোটন পড়ছে পাশের ঘরে। প্রণবেশ অনেকক্ষণ ধরে অম্বুজ লাহিড়ির গুণকীর্তন করে গেল। উনিও নাকি যথেষ্ট ক্ষমতা সম্পন্ন একজন সাধক। আমি অবশ্য এই প্রথম দেখে ততটা মুগ্ধ হতে পারিনি। একটু যেন অহংকারী বলে মনে হয়েছিল, আর খুব সাধাসিধে নয়। বললাম, চলে যাবার সময় হঠাৎ ঘাড় ঘুরিয়ে কিছু একটা বলতে গিয়েও না বলে অমন গম্ভীর মুখ করে গেলেন কেন, সেটাই বুঝতে পারছি না। তোমায় কিছু বলেছেন? প্রণবেশ মাথা নাড়ল, বলল, না। অবশ্য আমারও খটকা রয়েছে। মনে হলো বৌদি ওই যে বললেন সুব্বা যদি ট্রেনে উঠে কলকাতা পর্যন্ত আমাদের ধাওয়া করত তাহলে কি হতো বলুন তো। যাক, খুব বাঁচা বেঁচে গেছি। এই কথার উত্তর দিতে গিয়েও উনি কেন চেপে গেলেন। এই কথা শুনে আমার স্ত্রীর মুখটা বিবর্ণ হয়ে গেল। ভয় ভয় বললেন, সুব্বা সত্যি এখানে এসে পড়বে না তো? আমি জোরে জোরে হেসে বললাম, অত সহজ নয়। এটা কলকাতা শহর। ট্রাম, বাস, ট্যাক্সি রাস্তা কাঁপিয়ে ছুটছে, লোকের ভিড়। এটা কাঠমান্ডুর সেই নির্বান্ধ পাহাড়তলি নয়, নির্জন দেশের গ্রাম হরিদেবপুরও নয়। কেউ ওটাকে কোলে করে নিয়ে এসে হাওড়া বা শিয়ালদা স্টেশনে তুলে দিলেও সল্টলেক পর্যন্ত রাস্তা খুঁজে খুঁজে আসা সুব্বা কেন, ওর প্রভু সেই তান্ত্রিকের পক্ষেও সম্ভব নয়। তার ওপর তোমার স্বামী একজন পুলিশ অফিসার, মনে রেখো। হাতের কাছে 2টো টেলিফোন। হেডকোয়ার্টারে একটা ফোন করি, কি বলো প্রণবেশ? প্রণবেশ আজকের খবরের কাগজটা পড়ছিল, একটু হাসল। তারপরই হঠাৎ কাগজের ওপর ঝুঁকে পড়ে অস্ফুট স্বরে বলে উঠল, আরে এ আবার কি? বললাম, কি রহস্যজনক খুন? লক্ষ্য করলাম প্রণবেশের 2 চোখ যেন বিস্ময়ে বড় বড় হয়ে উঠেছে। খবরটা কি চাই বলো না। প্রণবেশ তার উত্তর না দিয়ে শুধু একটা খবরের দিকে আঙুল দেখিয়ে কাগজটা আমার হাতে দিল। ছোট্ট খবরটা এই রকম। গতকাল গভীর রাতে চিতপুর রোড, রবীন্দ্র সরণি আর বিবেকানন্দ রোডের ক্রসিংয়ের মুখে প্রহরারত পুলিশ এক অদ্ভুত দর্শন ছেলেকে একা একা বিভ্রান্ত হয়ে ঘুরতে দেখে তার কাছে এগিয়ে যায়। তাকে বারবার ডাকলেও সে সাড়া দেয় না। কাছে যেতেই সে অস্বাভাবিক দ্রুতগতিতে অন্ধকারে মিলিয়ে যায়। পড়তে পড়তে আমার শরীর হিম হয়ে এলো, আর আমার স্ত্রী ফ্যাকাশে মুখে শুধু আমাদের দিকে তাকিয়ে রইলেন।
মিনিট পাঁচেক আমাদের মুখে কোনো কথাই সরল না। প্রণবেশ আর আমি নিঃশব্দে সিগারেট খেতে লাগলাম। কিছুক্ষণ পর প্রণবেশ আমাকে বলল, কি মনে হয়? বললাম, কনস্টেবলটি যদি বাড়িয়ে কিছু বলে না থাকে তাহলে নিঃসন্দেহে অদ্ভুত ঘটনা। অবশ্য আমার মনে হয় গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই, যতক্ষণ না ওই অদ্ভুত দর্শন কথাটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। অদ্ভুত দর্শন বলতে পুলিশটি কি বলতে চাইছে? যদি ওটা নিছকই কথার কথা হয় তাহলে নাথিং সিরিয়াস, মাথা ঘামানোর কিচ্ছু নেই। কেননা হয়তো বাইরে থেকে আসা কোনো নতুন ছেলে পথ হারিয়ে দিশেহারা হয়ে ঘুরছিল, কিন্তু ওই যে বারে বারে ডাকলেও সাড়া দেয়নি, কাছে যেতেই অস্বাভাবিক দ্রুতগতিতে অন্ধকারে মিলিয়ে যায়, কথাগুলোর মানে কি? বললাম, ওর সোজা মানে সম্ভবত গ্রামের ছেলে গভীর রাত পথ হারিয়ে দিশেহারা হয়ে ঘুরছিল, হঠাৎ পুলিশের হাঁকড়ানি শুনে এক দৌড়ে কোনো অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়েছে, আর সাড়া দেয়নি। হয়তো ছেলেটা কালা, এছাড়া আর কি হতে পারে? আমার স্ত্রী ভয়ার্ত গলায় বললেন, হ্যাঁ গো, সুব্বা নয় তো? আমি জোরে জোরে হেসে বললাম, মাথা খারাপ নাকি? সুব্বা আসবে আমাদের গ্রাম থেকে এত দূরে কলকাতায় ট্রেনে চেপে? ওই সন্ন্যাসীটা ওকে নিয়ে ট্রেনে করে আসতে পারে তো? তা আসতে পারে, কিন্তু আশা করি সল্টলেক এসে পৌঁছতে পারবে না, কেননা সন্ন্যাসী ঠাকুরকে আমি ঠিকানা দিয়ে নেমন্তন্ন করে আসিনি। আমার কথা শুনে গৃহিণী অনেকটা নিশ্চিন্ত হলেন। গৃহিণী নিশ্চিন্ত হলেও প্রণবেশকে দেখে মনে হলো ও যেন তখনও কি ভাবছে। বললাম, কি হে, কি এত ভাবছো? ও তার উত্তর না দিয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিল, তারপর ডায়াল করতে লাগলো। হ্যালো, জোড়াসাঁকো থানা, কমলেশ বাবু নাকি? আমি প্রণবেশ কথা বলছি। হ্যাঁ, ভালো আছি। না, খুন খারাপির ব্যাপার কিছু নয়, অন্য একটি ব্যাপার। আজকের কাগজে একটি খবর দেখলাম। হ্যাঁ, আমাদের জগদীশ ঘোষ ওই রকম কিছু একটা দেখেছিল। ও তো ভয়ে মরে যাচ্ছে, বলছে ভূত ছাড়া কিছু নয়। ওর কথা বিশ্বাস করেই খবরের কাগজে খবর পাঠিয়ে দিলে? কি খবর ভাই? এখানে আর সবাই ওর কথা শুনে খুব ভয় পেয়ে গেছে। ওদের ধারণা অলৌকিক কিছু। শেষে ওদেরই চাপে খবরটা বার করতে হলো। আপনার কি ধারণা? নিজে চোখে তো দেখিনি, তবে ও যেভাবে বর্ণনা দিচ্ছে তাতে কিছু যে একটা দেখেছে তাতে সন্দেহ নেই। এতদিন ও এত জায়গায় গভীর রাতে ডিউটি দিয়েছে, কখনো তো এরকম ভয় পায়নি। তাছাড়া কি বলুন? তোমার মনে আছে কিনা জানি না, বেশ কয়েক বছর আগে রেড রোডে এক পুলিশ অফিসার গভীর রাতে জিপ চালিয়ে যেতে যেতে রাস্তার মাঝখানে একটা কিছু দেখেছিল। সে খবর কাগজে ছাপা হয়েছিল। পুলিশের ব্যাপার বলেই ওটা আমি ফাইল করে রেখেছি, ইচ্ছে করলে একদিন দেখে যেও। তা না হয় দেখব। আপনি একবার জগদীশকে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন? তা পারি, কিন্তু তুমি হঠাৎ এ নিয়ে এত ভাবছো কেন? তুমিও কি ওই রকম কিছু দেখেছো? না, তা নয়, এ নিয়ে পরে কথা বলবো। প্রণবেশ ফোন ছেড়ে দিল। বললাম, একেবারে জোড়াসাঁকোয় ফোন করে বসলে? হ্যাঁ, যে দেখেছে সে ঠিক দেখেছে কি না তা স্পষ্ট করে জানা দরকার। মনে হচ্ছে তুমি ব্যাপারটায় খুব গুরুত্ব দিচ্ছ। এতক্ষণে প্রণবেশ একটু হাসল, বলল, দেখাই যাক না শ্রীমান জগদীশ কি বলে। কি জানি বাবা, কিরকম ভয় করছে আমার স্ত্রী বলে উঠলেন। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।